কেমন আছো মাস্টার্সের ছাত্ররা? আশা করছি ভালো আছো। আমি সুস্মিতা তালুকদার প্রীতি, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। আমি তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের ন্যাশনালিজম অ্যান্ড ন্যাশনাল মুভমেন্টস ইন 19th and 20th সেঞ্চুরি অফ সাউথ এশিয়া এই কোর্সটা পড়াই। আজ তোমাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি তোমাদের জাতীয়তাবাদের সংজ্ঞা এটা নিয়ে আলোচনা করেছিলাম। আজ যে জিনিসটা আলোচনা করব যে এই যে ভারতীয় উপমহাদেশের আমাদের মূল ফোকাস কিন্তু ভারতীয় উপমহাদেশ, এই কোর্সের মূল ফোকাস। তো এই যে ভারতীয় উপমহাদেশে জাতীয়তাবাদের যে বিকাশ, এর আর্থসামাজিক প্রেক্ষাপটটা কীরকম, সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা কীরকম, এইটা নিয়ে তোমাদের সাথে আজ আমি আলোচনা করব। ভারতীয় উপমহাদেশে কিন্তু জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে আরও অনেক পরে। আমি গত ক্লাসে বলেছি যে জাতীয়তাবাদ বেশ নতুন একটা ধারণা। প্রথম এটা ইউরোপে এর জন্ম হয়, ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ভারতীয় উপমহাদেশে এটা আরও পরে আসে এবং ভারতীয় উপমহাদেশে জাতীয়তাবাদের যে ব্যাকগ্রাউন্ড, এখানে পুরোটাই কাজ করেছে ইংরেজদের শাসন শোষণ। তাদের মূলত অত্যাচার শব্দটা বলি, এদের মানে তাদের যে শাসন সেটাকে ভারতীয়রা পজিটিভলি নেয়নি। এবং এই যে প্রতিবাদ, শাসনের প্রতিবাদ থেকেই ভারতীয় জাতীয়তাবাদের উদ্ভব হয়েছে। ভারত কিন্তু অনেক বড় একটা দেশ, তোমরা জানো। এখানে বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষার মানুষ বাস করে। সুতরাং এখানে একটা জাতীয়তাবাদ গড়ে ওঠা কিন্তু বেশ কষ্ট। কিন্তু আমরা দেখব ব্রিটিশ শাসন, ইংরেজ শাসন শুরু হওয়ার পর ভারতে জাতীয়তাবাদী চিন্তা চেতনার বিকাশ ঘটছে। এখন আমরা ইংরেজদের কোন কোন আচরণগুলো ভারতবাসীদের ভিতর জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটালো, সেগুলো আমরা একটু আলোচনা করি। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমেই আমরা যদি অর্থনৈতিক দিকটা দেখি, যে ভারতবাসীদের অর্থনৈতিকভাবে কীরকম শোষণ করা হচ্ছিল, বা এই শোষণ শব্দটা যদি এভাবে বলি যে ভারতবাসীরা কীভাবে অর্থনৈতিকভাবে ডিপ্রাইভড হচ্ছিল, যে কারণে তাদের ভেতর ইংরেজ বিরোধী একটা চেতনা গড়ে ওঠে। ভারতে কিন্তু ইন্ডাস্ট্রি যে স্টিম চালিত, যেটা বাষ্প চালিত, সেরকম ইন্ডাস্ট্রি কম ছিল না। ইনফ্যাক্ট দেশীয় তাঁত, কুটির শিল্প, এগুলোই তাদের মূল অর্থনীতির ভিত্তি ছিল। এবং এভাবেই তারা নিজেদের প্রয়োজন মেটাতো। তাদের উৎপাদিত পণ্য তারা নিজেদের মাঝে বিক্রির মাধ্যমে বা সামান্য কিছু বহির্বাণিজ্য ছিল, তার মাধ্যমে তাদের ব্যবসা বাণিজ্য চালাতো, নিজেদের চাহিদা মেটাতো। কিন্তু পলাশির যুদ্ধ এবং বিশেষ করে বক্সারের যুদ্ধের পরে আমরা জানি ইংরেজরা পুরো ভারতবর্ষই অধিকার করে নেয়। ভারতবর্ষ অধিকারে যাওয়ার পর প্রথমে যেটা করেছে ইংরেজরা, কিন্তু প্রথমত এসেছিল ব্যবসায়িক কারণে। তো তারা ব্যবসাটাকেই প্রধান প্রাধান্য দিয়েছে। তো এই ব্যবসাটার ভিতর ভারতীয় উপমহাদেশের ব্যবসায় ইংরেজদের একচেটিয়া আধিপত্য শুরু হয়। এই বিষয়টা কিন্তু ভারতীয়রা ভালোভাবে নিতে পারেনি। এবং আরেকটা বিষয় হচ্ছে, ইংল্যান্ডের যে যন্ত্রচালিত শিল্প, সেটার সাথে কিন্তু এই ইন্ডিয়ার হস্তচালিত শিল্প আমরা যদি বলি, সেই শিল্প প্রতিযোগিতায় টিকতে পারেনি। তাদের উৎপাদন হতো অল্প সময়ে অনেক বেশি, আর এখানে সময়ও বেশি ছিল, উৎপাদনও কম ছিল। কাজে প্রতিযোগিতায় কিন্তু ইংল্যান্ডের সাথে ভারতীয়রা টিকতে পারেনি। ফলে কি হয়, ভারতের বস্ত্র শিল্পটা ধ্বংসের মুখে চলে যায়। এবং এই একটা শিল্প ধ্বংসের মুখে চলে যাওয়া মানে কিন্তু শিল্পের সাথে জড়িত অনেকগুলো ব্যক্তির
ক্ষতি হওয়া। ভারতেও এটাই হয়েছিল, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়ে। এদের ভিতর একটা ক্ষোভ দানা বাঁধে প্রথমত। দ্বিতীয়ত, এই শ্রমিক বেকার হওয়ার পরেও অনেকে দেখা যাচ্ছে যে কৃষিতে যোগ দেয়। ভারত তো মূলত কৃষি নির্ভর অর্থনীতি, তো কৃষিতেও দেখা যায় একটা পর্যায়ে ইংরেজরা তাদের প্রশাসনিক এবং সামরিক ব্যয়ভার নির্বাহের জন্য কৃষিতেও রাজস্বের পরিমাণ বাড়িয়ে দেয়। এতে কৃষকরাও ক্ষতিগ্রস্ত হতে থাকে। তাহলে শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থনৈতিকভাবে ভারতের একদম মেরুদণ্ড ভেঙে পড়ে এবং মূল চালিকা শক্তিটা ইংরেজরা নিয়ে নেয়। মূলত এই যে অর্থনৈতিক বিপর্যয়, এটাই ভারতবাসীদের মনে ইংরেজ বিরোধী একটা প্রবণতা জাগ্রত করেছিল। শুধু তাই না, আমরা আরও দেখি যে ইংরেজদের যে কিছু বৈষম্যমূলক নীতি ছিল ভারতবাসীদের প্রতি, সেটাও ভারতবাসীদেরকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করেছিল। ইংরেজরা ভারতীয়দের খুবই হীন দৃষ্টিতে দেখত। তারাই ছিল একমাত্র পৃথিবীর সভ্য জাতি, শ্রেষ্ঠ জাতি, আর সকলেই ছিল অসভ্য, এরকম তাদের একটা ধারণা ছিল। কোনো প্রশাসনিক পদে ভারতীয়দের উচ্চ পদে ভারতীয়দের নিয়োগ দেওয়া হতো না। প্রশাসনিক উচ্চ পদগুলো সবসময়ই ব্রিটিশদের জন্য বরাদ্দ থাকতো এবং ভারতীয়দের তারা বলতো কালা আদমি, এবং এই কালা আদমিরা অসৎ, দুর্নীতিবাজ, সর্বোপরি কোনো কাজের যোগ্যই না, এরকম মনোভাব ইংরেজরা সবসময় পোষণ করত। এই যে মাত্র বললাম যে কোনো চাকুরি, উচ্চ পদের চাকুরি দিত না, এখন কথা হচ্ছে চাকুরি তো এমনি এমনি দিবে না, এটা তো পরীক্ষা দরকার, প্রতিযোগিতামূলক পরীক্ষা দরকার। প্রথম দিকে এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভারতীয়দের বসারই অনুমতি ছিল না। তারপর 1853 সালের যে সনদ আইন, সেটাতে অবাধ প্রতিযোগিতামূলক পরীক্ষা পদ্ধতির প্রবর্তন করা হয়। এটাতে ভারতীয়রা অংশ নিতে পারত, কিন্তু এখানে একটা শুভঙ্করের ফাঁকি ছিল। এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ইংল্যান্ডে গিয়ে। তাহলে ভারতবাসীদের পক্ষে ইংল্যান্ডে গিয়ে পরীক্ষায় সফলতা লাভ করা অসম্ভব বলবো না, সম্ভব কমই ছিল। খুব কম সংখ্যক ভারতীয় এই ক্ষেত্রে সফলতা লাভ করেছে। এখানেই শেষ না, 1866 সালে একটা আইন করে ইংরেজরা সিভিল সার্ভিস পরীক্ষার বয়স কমিয়ে আনে 21 বছর। এটা তো এখানেই শেষ না, 21 বছর তবু তখনও ভারতবাসীরা মেনে নেয়নি 21 বছর এত কম সময়। তারা যখন এই প্রতিবাদটা করে, প্রতিবাদের ফলস্বরূপ ইংরেজরা আরও একটা কাজ করে, 1876 সালে সেটা কমিয়ে 19 বছর করে দেয়। 19 বছর বয়সী একজন যুবকের পক্ষে কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বেশ কষ্টকর ছিল। আবার কেউ যদি কষ্ট করে হলেও এই সিভিল সার্ভিস পরীক্ষায় উন্নীত হলো, তারপরেও যে সে চাকরি পাবে এবং চাকরি পেলেও সেই চাকরিতে যে টিকে থাকবে, সেটার কিন্তু কোনো নিশ্চয়তা ছিল না। আমরা এই প্রসঙ্গে এস.এন. ব্যানার্জির কথা বলতে পারি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, চাকরিও পেয়েছিলেন, কিন্তু শেষমেশ কিন্তু ওনাকে চাকরিতে রাখা হয়নি। খুব সামান্য অজুহাতে, শুধুমাত্র ভারতীয় হবার কারণে ওনাকে কিন্তু চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এই যে ইংরেজদের বৈষম্য, এগুলো কিন্তু একটা সময় ভারতীয়রা প্রতিবাদ করতে শুরু করে। তারা বুঝতে পারে যে তাদের প্রতি অন্যায় করা হচ্ছে। শুধু যে চাকরি ক্ষেত্রেই তারা বৈষম্য করেছে তা না। আমরা এবার সামরিক ক্ষেত্রে একটু দেখি। ইংরেজরা কিন্তু এটা খুব ভালোভাবে বুঝেছিল যে তাদের যে সাম্রাজ্যবাদী শক্তি, এটা সম্পূর্ণ নির্ভর করছে সামরিক শক্তির উপর। এই জন্য সামরিক শক্তিটাকে তাদেরকে শক্তিশালী করতে হবে, এদিকে তাদের বরাবরই নজর ছিল। প্রথম দিকে খুব একটা ভারতীয় লোকদের সেনাবাহিনীতে নিত না, ধীরে ধীরে নিতে শুরু করে, কিন্তু কখনোই কোনো উচ্চ পদে ভারতীয়দের সেনাবাহিনীতে নিয়োগ করা হতো না। শুধু তাই না, অস্ত্রের ক্ষেত্রেও তারা বৈষম্য করেছিল। যে সকল আধুনিক অস্ত্র ছিল, উন্নত অস্ত্র ছিল, সেগুলো ভারতীয়দের দেওয়া হতো না। ভারতীয়দের দেওয়া হতো সনাতন যে সকল অস্ত্র, সেগুলো। এবং শুধু তাই না, 1857 সালের পর সিপাহি রিভলিউশনের পর
ভারতীয়দের এই যে সামরিক বাহিনীতে নিয়োগ, এটা আরও কমিয়ে আনা হয় এবং উচ্চ পদে যাওয়ার রাস্তাটা আরও সংকীর্ণ করে দেওয়া হয়। ভারতেই ইংল্যান্ডের বেশ কিছু ক্লাব ছিল ইউরোপীয়দের। এসব ইউরোপীয় ক্লাবে কোনো ভারতীয়দের ঢুকতে দেওয়া হতো না। এটা ভারতীয়দের জন্য অপমানজনক ছিল, এটা খুব সহজেই তোমরা বুঝতে পারো। শুধু তাই না, ধরো কোনো রেলে কোনো ইংরেজ যাচ্ছে, ওই যে কামরায় কোনো ইংরেজ যাচ্ছে সেই কামরায় কোনো ভারতীয়দের উঠতে দেওয়া হতো না, ইভেন টিকিটই দেওয়া হতো না। কোনো ভারতীয়দের সাথে একই কামরায় ইংরেজরা যাবে না, এটা তাদের জন্য মানে লজ্জাজনক বিষয় ছিল, আর ভারতীয়দের জন্য এটা ছিল অপমানজনক বিষয়। আরেকটা যেটা বিষয় ভারতীয়দের ক্ষেত্রে যে অন্যায়টা সবচাইতে বেশি করা হয়েছে সেটা হচ্ছে বিচার ক্ষেত্রে। কোনো ভারতীয় বিচারক কোনো ইউরোপীয়দের বিচার করতে পারতো না। ইউরোপীয়রা ভারতীয়দের বিচার করবে, কিন্তু ভারতীয়রা ইউরোপীয়দের বিচার করবে না, কারণ তাদের কথা হচ্ছে কোনো কালা চামড়ার আদমির এতটা পাওয়ার নেই যে তারা ইউরোপীয়দের বিচার করে। এবং শুধু তাই না, সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে ধরা যাক কোনো একটা ঘটনার সাক্ষী একজন ইংরেজ এবং 10 জন ভারতীয়, কিন্তু ইংরেজের সাক্ষ্যটাকেই মূল সত্য বলে ধরা হবে। 1000 জন ভারতীয় যদি সাক্ষী দেয় সেটাকে তারা গ্রহণ করবে না। এই যে তাদের ডিসক্রিমিনেশন, এই ডিসক্রিমিনেশনগুলো একটা পর্যায়ে গিয়ে ভারতবাসীকে খুব বেশি বিরক্ত করে এবং ভারতবাসীরা এটা বুঝতে পারে যে ইংরেজরা তাদের আপনজন নয়। ইংরেজ বিরোধী যে মনোভাব, এই ইংরেজ বিরোধী মনোভাব এবং ইংরেজদের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে তাদের যে ক্ষোভ, এটাই ভারতবাসীকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করতে সহায়তা করেছিল। এরপর আমরা দেখি ভারতের জাতীয়তাবাদ বিকাশে ইংরেজি শিক্ষার প্রভাবটা কীরকম ছিল। আমরা জানি ব্রিটিশরাই এদেশে ইংরেজি শিক্ষা চালু করেছিল, যদিও এটা তারা চালু করেছিল নিজেদের স্বার্থে। আর আরেকটা কথা, এই টপিকটা তোমাদের আরও ডিটেল আমি পড়াবো, ইলেকট্রিসিটি এসেছে। ইংরেজি শিক্ষার প্রভাবটা কী ছিল নেক্সট ক্লাসে, এখানে হচ্ছে আমি ছোট্ট করে আলোচনা করব। ভারতে ইংরেজরা ইংরেজি শিক্ষা চালু করেছিল মূলত নিজেদের স্বার্থে। তারা চেয়েছিল একটা কেরানি শ্রেণী তৈরি করতে, তাদের প্রশাসনিক কাজে যারা সহায়তা করবে। এবং তারা আরেকটা জিনিস চেয়েছিল যে তারা তাদের শিক্ষাটা দিয়ে এমন ভারতীয় তৈরি করবে যারা রক্ত মাংসে হবে ভারতীয়, কিন্তু চিন্তা চেতনায় মনে মগজে হবে ইংরেজ। এবং তারা আরও ভেবেছিল যে যদি তারা ইংরেজ শিক্ষা প্রবর্তন করে তাহলে ইংরেজ সভ্যতা বা ইউরোপীয় সভ্যতা সম্পর্কে যখন তারা পড়বে তখন তারা বুঝতে পারবে যে এই সভ্যতা কতটা উন্নত। তখন ভারতীয়রা নিজে থেকেই ইংরেজদের শাসন আর মানে করবে না, শাসনের প্রতি কোনো প্রতিবাদ জানাবে না, ইংরেজ শাসন মেনে নেবে। তারা নিজেরাই এই যে পাশ্চাত্য শাসন পদ্ধতি এটা দাবি করবে, এরকম একটা ধারণা থেকেই মূলত তারা ইংরেজি শিক্ষা চালু করেছিল। কিন্তু এর ফল হয়েছিল হিতে বিপরীত। ভারতীয়রা যখন এই পাশ্চাত্য সাহিত্য, দর্শন, অর্থনীতি, বিজ্ঞান এসব যখন পড়ে তখন তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়। তখন তারা বুঝতে পারে যে ইংরেজরা তাদের উপর ডমিনেট করছে এবং তারা বাহিরের বিভিন্ন বিপ্লব সম্পর্কে জানতে পারে, যেমন ফরাসি বিপ্লব। ভারতীয়রা বুঝতে পারে যে ইংরেজ রাজ প্রশ্নের ঊর্ধ্বে নয়, কারণ ফরাসি রাজাও কিন্তু এরকম ঈশ্বরের প্রতিনিধি নিজেকে মনে করতো, কিন্তু তার বিরুদ্ধে জনগণ বিদ্রোহ করেছে এবং জনগণের জয় হয়েছে। এই বিষয়টা কিন্তু ভারতীয়দেরকে অনুপ্রাণিত করেছিল। শুধু তাই না, আমেরিকার যে স্বাধীনতা বিদ্রোহ এটাও ভারতীয়দেরকে অনুপ্রাণিত করেছিল, কারণ ওইখানেও আমেরিকাও ব্রিটিশ কলোনি ছিল এবং আমেরিকানরা ব্রিটিশদের তাড়িয়ে নিজেদের স্বাধীনতা অর্জন করেছে। এই যে বিষয়গুলো তারা ইংরেজি শিক্ষার মাধ্যমে জানতে পারে, এই বিষয়গুলো কিন্তু তাদেরকে অনুপ্রাণিত করে। এই জন্য স্যার আলফ্রেড লয়েল এই ইংরেজি শিক্ষার প্রবর্তনকে বলেছে যে এ স্টোরি অফ গ্রেভ পলিটিক্যাল মিসক্যালকুলেশন, মানে এই ইংরেজি শিক্ষার প্রবর্তনটা ছিল একটা
গুরুতর ভ্রান্ত রাজনৈতিক সিদ্ধান্ত। ইংরেজি শিক্ষাটা ব্রিটিশরা যে উদ্দেশ্য নিয়ে চালু করেছিল সেই উদ্দেশ্য পূরণ হয়নি, বরং হিতে বিপরীত হয়েছে। ভারতীয়রা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে এবং তাদের ভিতর ইংরেজ বিরোধী মনোভাব প্রকট হয়েছে। এরপর আমরা দেখি সিপাহী বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহকে কিন্তু এখন ভারতীয় জাতীয়তাবাদী ঐতিহাসিকরা সিপাহী বিদ্রোহ বলতে চান না, ওনারা বলেন দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, মানে ভারতের প্রথম স্বাধীনতা বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল সিপাহীদের থেকে, এটা সত্যি কথাই, সিপাহীরাই প্রথম বিদ্রোহ শুরু করেছিল। কিন্তু একটা পর্যায়ে এই বিদ্রোহ কিন্তু আর সিপাহীদের ভিতর সীমাবদ্ধ থাকেনি, সর্বশ্রেণীর মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ করেছে। মূলত এই সিপাহী বিদ্রোহটা ছিল কোম্পানির যে শাসন, এই শাসনের বিরুদ্ধে ভারতীয় জনগণের যে পুঞ্জীভূত ক্ষোভ, পুঞ্জীভূত অসন্তোষ, তার একটা বহিঃপ্রকাশ। এবং এই সিপাহী বিদ্রোহের আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এই বিদ্রোহে কিন্তু হিন্দু মুসলিম সবাই একসাথে অংশগ্রহণ করেছিল। এই বিদ্রোহে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে, আমরা ভারতবর্ষের ইতিহাসে, তোমরা 4th ইয়ারে দেখেছো যে ভারতবর্ষের ইতিহাসে বিভিন্ন আন্দোলন হচ্ছে, তারা চাচ্ছে স্বশাসন, স্বায়ত্তশাসন, স্বরাজ, নিজেদের অধিকার। মূলত 40-এর পরে গিয়ে কিন্তু যে ভারত ছাড় আন্দোলনটা শুরু হয়, তখনই ইংরেজদেরকে বলছে যে তোমরা ভারত ছেড়ে চলে যাও। এর আগে কিন্তু ইংরেজদেরকে ভারত ছেড়ে চলে যাওয়ার কথা বলা হয়নি, অধিকার চাওয়া হয়েছে। কিন্তু এই সিপাহী বিদ্রোহে আমরা দেখি যে সিপাহীরা বাহাদুর শাহ জাফরকে তাদের, যেটা বলছিলাম, বাহাদুর শাহ জাফরকে, শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে নিজেদের নেতা ঘোষণা করে এবং তার নেতৃত্বে তারা পুনরায় ভারতকে সংগঠিত করতে চেয়েছিল। এজন্য কিন্তু এটাকে বলা হচ্ছে যে ভারতের প্রথম স্বাধীনতা বিদ্রোহ। তারা স্বাধীনতার একটা চিন্তাভাবনা করেছিল। এই সিপাহী বিদ্রোহ কিন্তু ভারতের যে আধুনিক জাতীয়তাবাদী আন্দোলন সেটার সূচনা করেছিল এবং ভারতীয়দের ভেতর ব্যাপকভাবে, ব্যাপক সংখ্যক ভারতীয়দের ভিতর জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করেছিল এই সিপাহী বিদ্রোহ। এবং পরবর্তী সকল আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছিল এই সিপাহী বিদ্রোহ। শুধু সিপাহী বিদ্রোহই নয়, আমরা দেখব যে কিছু আঞ্চলিক ক্ষুদ্র ক্ষুদ্র কৃষি এবং উপজাতিদের বিদ্রোহ ভারতীয়দের ভিতর জাতীয়তাবাদী চেতনা জাগরণে সহায়তা করেছিল। প্রথমেই যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, 1855-57 সালে যেটা হয়েছিল। এই সাঁওতাল বিদ্রোহ শুনলে মনে হবে যে একটা উপজাতিদের বিদ্রোহ, কিন্তু এই বিদ্রোহটা শুধুমাত্র উপজাতি বিদ্রোহ কিন্তু ছিল না। এই বিদ্রোহটা ভারতীয়দেরকে বুঝিয়েছিল যে কিভাবে নিজেদের অধিকার না পেলে আন্দোলন করতে হয়। যদিও এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল, কিন্তু এর মেসেজটা ছিল খুব প্রকট। ক্ষুদ্র নিগোষ্ঠী হয়েও, ক্ষুদ্র জনসংখ্যার হলেও নিজেদের অধিকারের জন্য যে আন্দোলন করা যায়, সেটা সাঁওতাল বিদ্রোহ থেকে কিন্তু ভারতীয়রা শিক্ষা নিয়েছিল। এছাড়া কিছু কৃষক বিদ্রোহ ছিল। এই কৃষক বিদ্রোহগুলো মূলত খণ্ড খণ্ড ছিল, সংগঠিত কৃষক বিদ্রোহ কমই হয়েছিল, কিন্তু এই কৃষক বিদ্রোহগুলো ভারতবাসীদের ভিতর জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করেছিল। এবং এর ভিতর যে বিদ্রোহের কথা খুব বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে নীল বিদ্রোহ। এবং এই নীল বিদ্রোহ কিন্তু এক অর্থে সফল বিদ্রোহ ছিল। কিভাবে? নীল বিদ্রোহকে ইংরেজরা দমন করেছে ঠিক আছে, কিন্তু একটা পর্যায়ে তারা নিয়ম করে নীল চাষ বন্ধ করতে বাধ্য হয়েছে। এটা কিন্তু ভারতীয়দের জন্য একটা বিজয় ছিল এবং আন্দোলনকারী যারা ছিল তাদের জন্য একটা অনুপ্রেরণার অংশ ছিল যে সংগঠিতভাবে যদি আন্দোলন করা যায় এবং যুক্তি সহ যদি বোঝানো যায় শোষণের বিষয়টা, তাহলে তাদের জয় নিশ্চিত। এরপর আমরা দেখি যে ভারতের জাতীয়তাবাদ বিকাশে শিল্প সাহিত্য কী ভূমিকাটা রেখেছিল।
ভারতকে বলা হয় যে এখানে হচ্ছে শিল্প সাহিত্যিকের সূতিকাগার। বিশেষ করে এই 18-19 শতকে যে সকল জ্ঞানীগুণী ব্যক্তিরা ছিলেন তাদের যে লেখনী, সেটা কিন্তু ভারতবাসীকে প্রচুরভাবে অনুপ্রাণিত করেছে স্বদেশ প্রেমে এবং জাতীয়তাবাদী আন্দোলনে। এবং প্রথমেই যে নামটা আসে সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র। ওনার যে আনন্দমঠ উপন্যাস এবং বন্দে মাতরম, এই বন্দে মাতরম কিন্তু ব্রিটিশ আমলে, পুরো ব্রিটিশ আমলেই ভারতীয় জাতীয়তাবাদীদের একমাত্র স্লোগান ছিল বন্দে মাতরম। বঙ্কিমচন্দ্র কিন্তু ওনার লেখনীর মাধ্যমে ভারতবাসীদেরকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করেছেন। এছাড়া এই যে একটু আগে যে নীল বিদ্রোহের কথা বললাম, দীনবন্ধু মিত্রর যে নীল দর্পণ, এবং এই নাটকটা যখন মঞ্চস্থ হয় তখন কিন্তু মানুষ খুব সহজেই বুঝতে পারে যে ইংরেজরা কত বেশি অত্যাচার করেছে এই নীল চাষিদের উপরে, কিভাবে তাদেরকে বাধ্য করেছে নীল চাষ করতে। তাদের নিজেদের খাবারের জন্য যে খাদ্যশস্যর চাষ সেটাও করতে পারেনি, তাদেরকে বাধ্য করেছে নীল চাষ করার জন্য। এই বিষয়গুলো কিন্তু সারা ভারতবাসীর কাছে পৌঁছে দিয়েছে এই নীল দর্পণ নাটক। তাদের ইংরেজ নির্যাতনের যে নির্মম এবং করুণ চিত্র, এটা ফুটিয়ে তুলেছে এই নীল দর্পণ নাটকটা। এছাড়া কিছু কিছু সংস্কারক, সমাজ সংস্কারক ছিলেন যাদের লেখনী ভারতবাসীকে শুধুমাত্র ইংরেজদের শোষণই বোঝায়নি, তাদের ভেতরেও যে কিছু কুসংস্কার আছে যেগুলো তাদের ক্ষতি করছে, এই বিষয়গুলো তুলে ধরেছে। আর এক্ষেত্রে প্রথমেই যাদের নাম চলে আসে তারা হচ্ছেন রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওনারা কিন্তু ভারতীয় সমাজের যে প্রচলিত কুসংস্কার, বিভিন্ন কুপ্রথা, এগুলোকে উপড়ে ফেলার জন্য প্রচুর লেখালেখি চালিয়েছেন। এবং তাদের এই লেখনীর ফলেই কিন্তু একটা পর্যায়ে মানুষ বুঝতে পেরেছে যে সতীদাহ প্রথা আসলে কতটা জঘন্য। বাল্যবিবাহ কিংবা এই যে বিধবাদের যে বিয়ের ছিল না, পারমিশন ছিল না, এগুলো ভারতীয়দের জনজীবনকে, ভারতীয় নারীদেরকে কতখানি মানে কি বলবো, ভারতীয় নারীদেরকে একদম এক পেশে করে, এক ঘরে করে রেখেছে, বিশেষ করে বিধবাদের। এই বিষয়গুলো কিন্তু ওনাদের লেখনীর মাধ্যমে সাধারণ জনগণের কাছে তুলে ধরেছেন। এরপর যার নাম উঠে আসে তিনি হচ্ছেন দ্বিজেন্দ্র রায়। ওনার কিছু লেখনী যেমন মেবারের পতন, সম্রাট শাহজাহান নাটক, এই নাটকগুলোর মাধ্যমে, এছাড়া আরেকজন ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, ওনার যে মীর কাসিম, ছত্রপতি শিবাজি, মেবার পতন, এইসব নাটকগুলো, এখানে ওনারা যে বিষয়টা তুলে ধরেছেন সেটা হচ্ছে যে ওনাদের ছত্রপতি শিবাজি, যে ওনাদেরও একটা সমৃদ্ধ এবং যোগ্য শাসক ছিল ভারতীয়দের, কিন্তু এই শাসকদের পরাজিত করে ইংরেজরা ক্ষমতা নিয়েছে। এই লেখনীর মাধ্যমে তারা ভারতীয়দেরকে এটা বোঝাতে চেয়েছে, মানে অনেক ভারতীয় কিন্তু সেই পূর্ব শাসনে ফিরে যেতে চেয়েছে ইংরেজদের ছেড়ে। তারা তাদের অরিজিন, যেটা ভারতীয় শাসক যারা, তাদের কাছে ফিরে যেতে চেয়েছে। এই বিষয়গুলো কিন্তু ওনাদের লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। এরপর ভারতে শুরু হয়েছে রবীন্দ্র যুগ। 1861 সালের পর ওনার জন্ম এবং তার পরবর্তী সময়ে রবীন্দ্র যুগে রবীন্দ্রনাথের অনুপ্রেরণার কথা তো বলে শেষ করা যাবে না। ওনার যে প্রত্যেকটা উপলক্ষেই উনি কিন্তু বেশ গান, কবিতা রচনা করেছেন। এগুলো ভারতীয়দেরকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করেছে। তার বিভিন্ন গান, কবিতা, প্রবন্ধ, মানে মোট কথা এই যুগটাকে তো আমরা জানি রবীন্দ্র যুগ বলা হয়। তার এই লেখনীগুলো ভারতীয়দেরকে জাতীয়তাবাদী চেতনায় অনেক বেশি উদ্বুদ্ধ করেছে। এই যে আমি যে আলোচনা করলাম রবি ঠাকুর কিংবা রামমোহন রায়, এরপর হচ্ছে দীনবন্ধু মিত্র, এটা হচ্ছে বাঙালি ওনারা ছিলেন। কিন্তু এই যে সাহিত্যের যে জাগরণ, এটা কিন্তু শুধু বাংলাতেই সীমাবদ্ধ ছিল না। অসমীয় একজন লেখক ছিলেন লক্ষ্মীনাথ বেজবরুয়া।
এছাড়া হিন্দি সাহিত্যে ছিলেন হরিশচন্দ্র, ওড়িয়া সাহিত্যের মধুসূদন রাও, মারাঠি সাহিত্যের বিষ্ণুকান্ত চিপলঙ্কর এবং তেলেগুর লিঙ্গম পান্তলু। ওনারাও ওনাদের লেখনীর মাধ্যমে ভারতবাসীকে জাগ্রত করেছে, ভারতবাসীদেরকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করেছে। এরপর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইয়ং বেঙ্গল আন্দোলন। আর এই প্রসঙ্গে যার নাম প্রথমে উঠে আছে সেটি হচ্ছেন ভিভিয়ান ডি রোজারিও। এই ব্যক্তির অবদান ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে অবিস্মরণীয় হয়ে আছে। উনি ছিলেন একজন শিক্ষক এবং নাম শুনে বুঝতে পেরেছি উনি কিন্তু ভারতীয় ছিলেন না, কিন্তু ওনার চিন্তা ভাবনা ছিল যে কোনো জাতির গণ্ডিতে তাকে বাধা যায় না। অত্যন্ত উদার নৈতিক একজন মানুষ ছিলেন উনি, সৎ এবং উদার নৈতিক অকাট্য যুক্তিবাদী একজন মানুষ ছিলেন এই হেনরি ভিভিয়ান ডি রোজিও। এই ব্যক্তির শুধুমাত্র ভারতীয়দের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করার জন্য নিজের চাকরি পর্যন্ত হারিয়েছেন। কতখানি ত্যাগ তাহলে উনি করেছেন। উনি ছিলেন হিন্দু কলেজের একজন প্রফেসর। উনি তার শিক্ষকতায় যোগ দেওয়ার পরেই ওনার যে অকাট্য যুক্তিবাদী নীতি, অনেক ছাত্র ওনার শিষ্যত্ব গ্রহণ করে। তার ভিতর একজনের নাম তোমরা চিনবে, প্যারীচাঁদ মিত্র। বা এই প্যারীচাঁদ মিত্র সহ বেশ কিছু ছাত্রকে নিয়ে উনি একটা পত্রিকাও বের করেছিলেন। এই পত্রিকায় মূলত এই হিন্দু সমাজের যে বিভিন্ন কুসংস্কার, কুপ্রথা এসব নিয়ে লেখালেখি হতো, কিন্তু এই বিষয়গুলো খুবই স্পর্শকাতর ছিল এবং রক্ষণশীল যারা হিন্দু ছিল তারা মেনে নিতে পারেনি। তারা আন্দোলন শুরু করে এবং এদের আন্দোলনের মুখে 1831 সালে ডি রোজিওকে চাকরি থেকে বহিষ্কার করা হয় এবং হিন্দু কলেজ থেকে বহিষ্কার করা হয়। উনি ছিলেন হিন্দু কলেজের টিচার। কিন্তু এখানেই এই বিপ্লব যে উনি জাগরণ শুরু করেছিলেন সেটা শেষ হয়ে যায়নি। এই ইয়ং বেঙ্গল আন্দোলনের ফলেই মূলত ভারতীয়দের চিন্তা জগতে একটা বিপ্লব আসে এবং ভারতীয়রা রাজনৈতিকভাবেও সচেতন হয়ে ওঠে। তাই ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে ভিভিয়ান ডি রোজিওর নাম একদম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আমি তোমাদের ক্লাসটা আজকে এখানেই শেষ করব। এই ভারতের জাতীয়তাবাদের বিকাশে আরও কি কি বিষয় ভূমিকা রেখেছিল এগুলো আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আর ক্লাসে বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে লিখে জানাবে। ভালো থেকো তোমরা।